হ্যালো বন্ধুরা, আমাদের নেপাল সিরিজের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। নেপাল সিরিজের প্রথম পর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে আমরা ঢাকা থেকে কাঠমান্ডু পর্যন্ত এসেছিলাম সে সম্পর্কে বিস্তারিত তথ্য। আর দ্বিতীয় পর্বে আমরা দেখিয়েছিলাম কাঠমান্ডু শহরের আশেপাশে সুন্দর সুন্দর কিছু টেম্পল এবং নাগরকোট ঝুলন্ত ব্রিজ। তার সাথে নাগরকোটে পৌঁছে আমরা রাত্রি যাপন করেছিলাম নাগরকোটের সবথেকে উঁচু হোটেলে। ভিডিওর ধারাবাহিকতা বোঝার জন্য আগের দুইটা পর্ব চাইলে দেখে আসতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে আগের দুইটা পর্বের লিঙ্ক দেওয়া রইল। আর হ্যাঁ, আজকের এই পর্বটা আমরা শুরু করতেছি নাগরকোট থেকে। চলুন শুরু করা যাক আজকের গল্প। ভিউয়ার্স, গুড মর্নিং ফ্রম নাগরকোট। আজকে আমাদের ট্যুরের তৃতীয় দিন আর এখন বাজে সকাল 6:25। অলরেডি সূর্য মামা উঠে গেছে। তবে একটু আগে আমরা যে সুন্দর একটা সানরাইজ দেখছি, মানে আমার লাইফে সেরা সানরাইজ দেখছি আজকে আমরা নাগরকোট থেকে। আর এই সাইডটা থেকে ফগ না থাকতো, ক্লিয়ার ভিউ থাকতো, তাহলে আপনি বরফের সাদা পাহাড়গুলো সুন্দর দেখতে পাইতেন এবং এত সুন্দর লাগতো দেখতে, যেটা মানে অসাধারণ মানে কি বলবো। আর এই হোটেলটা থেকে এত সুন্দর ভিউ চারিদিকের, মানে দারুণ, খুবই সুন্দর ভিউ। তাড়াতাড়ি রেডি হয়ে 7:30টার মধ্যে বের হয়ে যাব। ভিউয়ার্স, এখন বাজে সকাল 7:28 নেপালি টাইমে। আর আমরা ব্রেকফাস্ট করতে নিচে চলে আসি। জাস্ট ব্রেকফাস্ট করেই আমরা গাড়িতে উঠে রওনা হয়ে যাব। তো এই হচ্ছে সকালে আমাদের আজকে ব্রেকফাস্ট। এই যে দেখতে পাচ্ছেন, ডিম অমলেট, প্যানকেক, তারপর হচ্ছে ফ্রুটস আর সসেস দেওয়ার আসছে, আর জুস, এদিকে ব্রেড আর জ্যাম আর বাটার দেওয়া আছে, আর এখানে চা দিয়ে গেছে। এত সুন্দর ভিউতে আসলে নাস্তা করার মজাই আলাদা না? হ্যাঁ, আর ভিউটা যে সুন্দর, মানে অসাধারণ একটা ভিউ। আমরা যেখানে বসে নাস্তা করতেছি একদম পাহাড়ের মাথার উপরে এক কর্নারে, আর এই সাইডে পুরো পাহাড়, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না কারণ প্রচুর পরিমাণ ফগ। ডিম অমলেটটা দারুণ হয়েছে। আর পাহাড়ে এসে যে জিনিসটা সবচেয়ে বেশি মজা সেটা হচ্ছে ফ্রুটস। ওদের ফ্রুটসগুলো অনেক মিষ্টি হয়, যা বলছিলাম তাই, ফ্রুটসটা অনেক মিষ্টি। প্যানকেকটা একটু খাই, এই যে একদম নরম। প্যানকেকটাও জোস হয়েছে। এটা সসেজ, ডিম অমলেটটা শুধু খাওয়া যাচ্ছে। ওভারঅল প্ল্যাটারটা যেটা দিস ওরা, এটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আমাদের, খুবই কিন্তু টেস্টি। এবং কালকে রাত্রেও কিন্তু ওদের খাবারটা অনেক মজা ছিল। তো আজকে সকালে ব্রেকফাস্টটা অনেক হেলদি এবং খুবই মানে টেস্টি ব্রেকফাস্ট। তো খেয়ে খুবই মজা পাচ্ছি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা রওনা হব। আর এখন বাজে সকাল 7:57। আর আমরা রওনা হয়ে গেলাম নাগরকোট থেকে। আমাদের সাথে নকুলদা আছেন, আমাদের ড্রাইভার দাদা। গুড মর্নিং। Namaste, good morning. টুডে আওয়ার প্ল্যান Kathmandu to Chandragiri on the way to Pokhara. আমরা এখন নাগরকোট বাজারের ভিতর দিয়ে যাচ্ছি। বাজারের আশেপাশেও কিন্তু অনেকগুলো হোটেলস আছে, আপনারা চাইলে এখানে স্টে করতে পারেন। চন্দ্রগিরি হিলসের যে কেবল কার স্টার্টিং পয়েন্ট, মোটামুটি কাছাকাছি চলে আসছি। আর নাগরকোট থেকে এই পর্যন্ত আসতে আমাদের মোটামুটি 1 ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগলো। আপনি যদি কাঠমান্ডু থেকে চন্দ্রগিরি হিলসের নিচ পর্যন্ত আসেন, সেক্ষেত্রে আপনার 45 মিনিটসের মতো হয়তো সময় লাগবে। এই যে চন্দ্রগিরি হিলসে ঢোকার এটা হচ্ছে গেট দিয়ে আমরা প্রবেশ করতেছি। এখন যেহেতু সকাল 9:30টার মতো বাজে, সো এখনো এতটা ভিড় শুরু হয়নি। আমরা গাড়ি থেকে নেমে এখান দিয়ে হচ্ছে কেবল কারের এন্ট্রেন্স, বাট এই পাশ থেকে হচ্ছে টিকিট কাটতে হবে। আমরা একটু টিকিটের ওখানে যাই, দেখি টিকিটের প্রাইস কত। ভিউয়ার্স, আমাদের টিকিট কাটা শেষ। 1320 রুপি করে নিল বোথ ওয়ের টিকিট। আর যদি আমরা সিঙ্গেল ওয়ে কাটতাম সেক্ষেত্রে লাগতো 790 রুপি। আপনি চাইলে উপরে গিয়ে আবার টিকিট কেটে নিয়ে নিচে আসতে পারবেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু বেশি খরচ হবে। আর যেহেতু আপনাদেরকে কেবল কারে করে ফিরতেই হবে, সো বোথ ওয়ে টিকিট কেটে নেওয়াই তো ভালো। আর বোথ ওয়ে টিকিট কাটলে আবার ঝামেলাও কম, কারণ উপর থেকে যখন ফেরার সময় তখন যদি আবার আপনাকে লাইন ধরে টিকিট কাটতে হয়, সেক্ষেত্রে আপনার টাইম ওয়েস্ট হবে। সো আপনারা যখন টিকিট কাটবেন বোথ ওয়ে একসাথে কেটে নেবেন।
আর আপনাদের মধ্যে যদি কারো স্টুডেন্ট কার্ড থাকে অবশ্যই নিয়ে আসবেন। স্টুডেন্ট কার্ডে বেশ কিছু ডিসকাউন্ট আছে। 60 বছরের উপরে যাদের বয়স তাদের জন্য 25% ডিসকাউন্ট টিকিটের ক্ষেত্রে, আর 80 বছরের উপরে যাদের বয়স তাদের এন্ট্রি কিন্তু একদম ফ্রি। আর আমরা এখন এই যে পার্কিং লটটা যেখানে অবস্থান করতেছি এখানে হচ্ছে 1569 মিটার, আর ফিটের দিক দিয়ে চিন্তা করলে 5148 ফিট উপরে আছি। আর এখান থেকে ক্যাবল কারে করে আমরা প্রায় 1000 ফিট উপরে যাব, অর্থাৎ উপরের, আর সেখানের হাইট হচ্ছে 2500 মিটার। তো চলুন আমরা লেট না করে তাড়াতাড়ি উঠে যাই। আর আমাদের যেহেতু টিকিট কাটা শেষ, এখন আমরা উঠে যাব উপরের দিকে। আমাদের ত্রিধার প্রথম ক্যাবল কার রাইড। এখান দিয়ে ক্যাবল কারে টিকিট চেক করে আমাদেরকে ভিতরের দিকে ঢুকতে হচ্ছে। এই যে আমরা ভিতরের দিকে যাচ্ছি, এই যে একদল চড়ে চলে যাচ্ছে, আর এটা যখন আসবে তখন আমরা উঠতে পারবো এটাতে উপরে। আর আপনাদের কিন্তু রানিংয়ের উপরেই উঠতে হবে, হ্যাঁ। তো মনে রাখবেন যে আসা মাত্রই উঠে যেতে হবে, কারণ এটা কিন্তু আস্তে আস্তে আপনাকে পাস করবে, এটা কিন্তু দাঁড়িয়ে থাকবে না। সো চেষ্টা করবেন উঠে যাওয়ার। এই যে আমরা রানিংয়ের উপরেই উঠে যাচ্ছি, আমরা 4 জনই বসে গেছি এখানে। এটা মেবি 6 জনের সিট, হ্যাঁ, 3-6 জন যেতে পারবে প্রত্যেকটা ইয়েতে ক্যাবল কারে। বাট আমরা 4 জনই, যে যখন মানুষ কম আছে, ভিড় কম, আমরা 4 জনে একটাতে উঠে গেছি। এখন 9:51 বাজে আর আমরা যেতে শুরু করলাম। দেখি উপর পর্যন্ত যেতে কত টাইম লাগে। ও একদম সাউন্ডলেস, খুবই সুন্দর, পুরাটাই কাচের। ক্যাবল কারটা কিন্তু একদম খাড়া উপরের দিকে উঠতেছে, এদিকে তাকালে এই যে একটা নামতেছে, আর আমরা কিন্তু একদম উপরের দিকে উঠতেছি, দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু একদম খাড়ায়, আমি এরকম খাড়া ক্যাবল কার দেখি নাই। আমি গুলমার্গে গিয়েও ক্যাবল কারে উঠছি, বাট এটা একদমই খাড়া উঠতেছে। নিচের সিটিগুলো দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর। কাচের কারণে ভিতরটা কিন্তু একটু ওয়ার্ম ওয়ার্ম ভাব আছে, গরম গরম। আর চন্দ্রগিরি কিন্তু নিচে এবং উপরে 2 জায়গায় কিন্তু ফ্রি ওয়াইফাই জোন, হ্যাঁ। আপনারা চাইলে ফ্রি ওয়াইফাই এখান থেকে ইউজ করতে পারবেন। আর এই যে উপরে আসার পরে বেশ কিছু শপ আছে। আর টোটাল ক্যাবল কারে নিচ থেকে উপরে উঠতে আমাদের 13 মিনিটের মতো সময় লাগলো। হ্যাঁ, ও বলছে হ্যাঁ। আর এখানে এক জায়গায় কটন ক্যান্ডি বানাচ্ছে 100 রুপি করে। এখানে একটু হালকা ঠান্ডা বাতাস আছে এই সময়, বাট খুব একটা বেশি যে ঠান্ডা তা না। এই যে রুদ্ভিও রেডি, ও সুন্দর ব্লগ করতেছে আমার সাথে। আমরা এখন হেঁটে হেঁটে উপরের দিকে যাচ্ছি। সমতল রাস্তা, হেঁটে উপরে যেতে কোনো সমস্যা নেই। সো বয়স্করা আসলেও খুব একটা বেশি প্রবলেম হবে না। এখানে এসে চাইলে আপনারা জিপ লাইনিং করতে পারবেন, আর এখানে হচ্ছে 360 ডিগ্রি সাইক্লিং করতে পারবেন। এটা হচ্ছে নেপালি রুপিতে 200 রুপি, আর জিপ লাইনিং হচ্ছে 800 রুপি। এখানে আসলে আপনারা বেশ কিছু অ্যাক্টিভিটিস করতে পারবেন। উপরটা অনেক সুন্দর একটা এরিয়া। এই যে অনেকে মানত করার জন্য লক অ্যান্ড কি করে নাম লিখে রাখে, আপনারাও চাইলে এরকম কিছু করতে পারেন। উপরে একটা টেম্পল আছে, আমরা এখন আস্তে আস্তে হেঁটে হেঁটে টেম্পলের দিকে যাচ্ছি। ও নাইস টেম্পল, সুন্দর একটা টেম্পল। আর টেম্পলে এসে আপনারা পূজা দিতে চাইলে এখানে প্যাকেজ আছে বিভিন্ন রকম, সেই প্যাকেজ অনুসারে পূজা দিতে পারবেন। আর এটা হচ্ছে টেম্পল, টেম্পলের ঠিক অপোজিট সাইডে একটা এভারেস্ট ভিউ পয়েন্ট বানাইছে ওরা। এখান থেকে এই উপরে উঠে আপনারা চাইলে এভারেস্ট দেখতে পারবেন, যদি আকাশ ক্লিয়ার থাকে তাহলে। আর মন্দিরে প্রবেশ করার আগে এখানে আপনাদেরকে জুতাগুলো খুলে রাখতে হবে। এখানে কিন্তু সুন্দর করে ওরা ফটোগ্রাফি করে দেয় মন্দিরের সামনে, আপনারা চাইলে ফটোগ্রাফি করতে পারেন। আর টেম্পলের ঠিক সামনেই, এটা একটা শিবা টেম্পল, টেম্পলের ঠিক সামনেই রয়েছে নন্দী মহারাজের মূর্তি। আর এখানে হচ্ছে আপনার টেম্পল। এই যে একটা জিনিস দেখাই, দেখতে পাচ্ছেন কিনা জানি না,
এই চন্দ্রগিরি হিলস থেকে এই যে দেখুন সাদা ছোট্ট বরফের পাহাড় দেখা যাচ্ছে, যদিও ফগ প্রচুর দেখতে পাচ্ছি না, তারপরও ক্যামেরাতে কতটুকু আসতেছে আমি জানি না, বাট খুব সুন্দর একটা বরফের পাহাড় দেখা যাচ্ছে। আর একটু জুম করে দেখাই, এই যে সুন্দর ছোট্ট একটা বরফের সাদা পাহাড়, দারুণ। शिव शङ्कराय शुद्धाय नीलकण्ठाय धीमहि भक्तवाञ्छितदातारं नमः कैलासवासिने। টেম্পল দেখে টেকে আমরা এখন এই যে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এভারেস্ট ভিউ পয়েন্ট, এই জায়গাটায় একটু উঠবো, উঠে ওখান থেকে বেশ কিছু বরফের পাহাড় দেখা যাচ্ছে। এখন কীভাবে কীরকম দেখা যায় উপর থেকে উঠে দেখবো। আর এই পাশে কিন্তু রেস্টুরেন্ট আছে, চাইলে আপনারা খেতে পারবেন, ভেজ নন ভেজ সব টাইপের খাবারই আপনারা এখানে পেয়ে যাবেন। সুন্দর বরফের পাহাড়ের ভিউ দেখতে পাচ্ছি আমরা এই চন্দ্রগিরি হিলস থেকে। চন্দ্রগিরি আসাটা আমাদের মোটামুটি সার্থক, কারণ এই ডাল সিজনেও যে এত সুন্দর একটা এভারেস্ট ভিউ পাইলাম, আমরা বরফের পাহাড়ের ভিউ পাইলাম, এটাই অনেক। তো যাই হোক, আমরা এখন নিচের দিকে নেমে যাচ্ছি, আর এখানে দেরি করবো না। আমরা মোটামুটি এখানে 1 ঘন্টা খানেকের মতো ছিলাম ওপরে, তো আর না দেরি করে আমরা এখন সরাসরি নিচে নেমে যাচ্ছি। আর এখান থেকে নামতে আরও তো প্রায় 20 মিনিটের মতো সময় লেগে যাবে। আর চন্দ্রগিরিতে চেষ্টা করবেন সকাল সকাল আসার, কারণ এই যে এখন একটু বেলা হয়ে গেছে, এখন দেখেন প্রচুর মানুষজন এখানে আসতেছে। ভিউয়ার্স, চন্দ্রগিরিতে কিন্তু সুন্দর একটা রিসোর্টও আছে, আপনারা চাইলে এখানে নাইট স্টে করতে পারেন। দারুণ একটা রিসোর্ট, এখান থেকে পুরো ভিউ, এই দেখেন পুরোটা আমরা ভিউ এখন দেখতে পাচ্ছি বরফের পাহাড়ের চারে সাইড দিয়ে। ক্যামেরায় হয়তো আসতেছে না, বাট খালি চোখে দেখা যাচ্ছে। মানে খুবই হ্যাপি এবং এক্সাইটেড লাগছে, সত্যি কথা যেটা, অনেক দিন পর মানে এরকম বরফের পাহাড়ের একটা ভিউ দেখলাম। ভিউয়ার্স, আমাদের চন্দ্রগিরি হিলস কেবল কার রাইড শেষ, এখন আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি। আমাদের দাদাও চলে আসছে, এই যে রওনা হব পোখারার উদ্দেশ্যে। ভিউয়ার্স, আমরা রওনা হয়ে গেছি চন্দ্রগিরি হিলসের কেবল কারের ওইখান থেকে। তো 11টা 20-এর দিকে আমরা রওনা হলাম। তো চলুন, লম্বা জার্নি, 6 থেকে 7 ঘন্টা মিনিমাম লাগবে, আরও বেশিও লাগতে পারে। তো আমরা যেতে থাকি, রাস্তায় বিভিন্ন ভিউ, তারপরে লাঞ্চ করব, সেখানের ভিউ সব কিছু আপনাদেরকে ইনফরমেশন দিব এবং দেখাবো। তো চলুন আমরা যাই। আমাদের ডান পাশ দিয়ে বয়ে যাচ্ছে যে নদীটা, এটা হচ্ছে ত্রিশূলী নদী, অনেক সুন্দর পাহাড়ি একটা নদী দেখতেই পাচ্ছেন। আর পাশ দিয়ে আমরা যাচ্ছি রোড। ভিউয়ার্স, আমরা হচ্ছে এখন যে এলাকাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে, জায়গাটার নাম হচ্ছে মাস্টার। আর রোডের অবস্থা তো খুবই খারাপ পোখারা যাওয়ার পথে, আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই পোখারা থেকে, কাঠমান্ডু থেকে পোখারা যাওয়ার পথে 3টা মোটামুটি ভালো রেস্টুরেন্ট পাওয়া যায় খাওয়ার জন্য। এখন বাজে দুপুর 1টা। তো আমরা যে রেস্টুরেন্টটা এখন মাস্টার এই জায়গাটাতে ছেড়ে আসলাম, এটার নাম হচ্ছে হ্যামলেট। এই রেস্টুরেন্টটা সবচেয়ে ভালো রেস্টুরেন্ট এই রোডের মধ্যে। আর যেহেতু আমাদের বাবু ঘুমাচ্ছে, তাই আমরা এখানে দাঁড়াইলাম না, আধা ঘন্টা পরে আরেকটা রেস্টুরেন্ট পাবো আমরা, হিলটপ। আর রাস্তার কন্ডিশন একটু আপনাদেরকে দেখাই, রাস্তার অবস্থা খুবই খারাপ। কাঠমান্ডু থেকে পোখারা যাওয়ার পথে প্রায় 90 কিলোমিটার রাস্তা কনস্ট্রাকশনের কাজ চলতেছে, মানে রাস্তার অবস্থা খারাপ, একটু ভালো একটু খারাপ, একটু ভালো একটু খারাপ এরকম। তো এই পুরো রাস্তাটাই এরকম আর কি। সো আপনারা যদি এই আসেন এই পথে যাওয়ার সময় অবশ্যই এটা মাথায় রেখে আসবেন, এবং রাস্তায় প্রচণ্ড ডাস্ট, এসি গাড়ি ইউজ করার অবশ্যই চেষ্টা করবেন। ভিউয়ার্স, এখন বাজে 1টা 20 আর আমরা চলে আসছি হিলটপ রেস্টুরেন্টে।
এই জায়গাটার নাম হচ্ছে মালেকো। পোখরা যাওয়ার পথে গাড়ির ড্রাইভারকে বললে এখানে দাঁড়াবে। আর রেস্টুরেন্টের বাইরে বসার জন্য দেখেন টেবিলগুলো পাথরের, দুই পাশে দুই চেয়ার। আর আমরা অবশ্য ভেতরের দিকে যাচ্ছি, ভেতরের দিকে অনেক স্পেস আছে বসার। এটা হচ্ছে মেন রেস্টুরেন্ট, এখানেও বেশ কিছু জায়গা আছে বসার ভেতরে, এই যে। বাট আমরা দেখি বাইরের সাইডে গিয়ে একটু বসবো। বাইরে ত্রিশূলী নদীর একটা সুন্দর, চলে আসছি, এই যে আমরা যেখানে খেতে বসছি তার পাশ দিয়ে ত্রিশূলী নদী বয়ে চলেছে, এই যে দেখতে পাচ্ছেন ত্রিশূলী নদী। আর এই পাশেই আমাদের হচ্ছে এই যে আমাদের খাবার জায়গা। আমাদের খাবার অর্ডার করা হয়েছে বাট এখন আসে নাই, তো আমরা এখন আমাদের ছোট্ট সোনা রুদ্ভিকে খাইয়ে দিচ্ছি ওর মা। ওর খাওয়া শেষ হলে তারপরে খাবার আসলে আমরা খাবো। হ্যালো, এই যে আমরা খাওয়া দাওয়া করতেছি। প্রথমে রুটি দিয়ে খাচ্ছি, এই যে খাবার, তারপরে হচ্ছে ভাত খাবো। তো যাই হোক, খাবারের টেস্ট যথেষ্ট ভালো, আমি খেয়ে দেখলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা পোখার উদ্দেশ্যে রওনা হব। তখন আমরা নিজের মতো করে খাওয়া দাওয়া করি। ইয়াস, এখন বাজে হচ্ছে 2:30। আর আমরা রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে এখন রওনা হচ্ছি সারনকোটের উদ্দেশ্যে। পোখারা ছেড়ে আরও প্রায় 6-7 কিলোমিটার দূরে হচ্ছে সারনকোট। তো এখান থেকে দেখাচ্ছে যে 136 কিলোমিটার, এখনও যেতে 4-4.5 ঘন্টা সময় লাগবে। আবার শুনলাম দাদা বললো যে জ্যাম আছে, সে একটু বেশি সময় লাগতে পারে। তো 2:30 বাজে রওনা হলাম, দেখা যাক কয়টায় আমরা পৌঁছাই। ঠিক আছে, যেতে থাকি আমরা। আমরা একটু আগে মংলিং পার হয়ে আসলাম। মংলিং থেকে আরও 92 কিলোমিটার দূরে হচ্ছে পোখারা। আর মংলিং থেকে কিন্তু আপনার বাম দিকে একটা রাস্তা চলে গেছে, সেটা হচ্ছে চিতোয়াং ফরেস্টের দিকে। আপনাদের মধ্যে কেউ যদি চিতোয়াং ফরেস্ট ট্যুর করতে চান তাহলে আপনাদেরকে মংলিং থেকে আরও প্রায় 50-60 কিলোমিটার দূরে হচ্ছে চিতোয়াং ফরেস্ট। আর মংলিং থেকে সোজা যে রাস্তাটা চলে আসছে সেটা হচ্ছে পোখারার দিকে। আর মংলিংয়ের পর থেকে কিন্তু পোখারার যাওয়ার যে রাস্তার ভিউটা, এটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর। এখন বড় বড় মাউন্টেনগুলো আমাদের চোখে পড়তেছে এবং রাস্তার ভিউটাও অনেক সুন্দর। আর এই মংলিংয়ের পর থেকে কিন্তু রাস্তার কন্ডিশনও বেশ ভালো এবং সিনারিওগুলো বেশ অসাধারণ। রক মাউন্টেনের সিনারিও খুবই সুন্দর। আমরা এতক্ষণ ত্রিশূলী নদীর পাশ দিয়ে আসতেছিলাম, বাট মংলিং পার হওয়ার পরে এটা হচ্ছে মার্শাংদি রিভার। এটার জল কিন্তু পুরাই সবুজ কালারের, আর এখন কোনো ধুলাবালিও কিন্তু আর দেখা যাচ্ছে না। 5:24 বাজে এখন। আর আমরা চলতে চলতে টায়ার্ড হয়ে গেছি, সবাই চা খাওয়ার জন্য একটা জায়গায় দাঁড়িয়েছি এসে। এটা ছোট্ট একটা টঙের দোকান, রোড সাইড। আর এই যে সামনে দেখুন হাইওয়ের ধারে, কাঠমান্ডু পোখারা হাইওয়ের ধারে। আর এই যে চা নিয়েছি 30 রুপি করে। এতক্ষণ কাঠমান্ডু কিংবা ওর আশেপাশে যে চাগুলো খাইছি, কোথাও 100 রুপি, কোথাও 120 রুপি, এরকমভাবে দুধ চা ছিল। বাট এটা নিল মাত্র 30 রুপি। বাট চাটা অসাম, সত্যি কথা বলতে অসাম। অলরেডি সন্ধ্যা 6টা পার হয়ে গেছে। আমরা যাচ্ছি পোখারার দিকে। পোখারা থেকে একটু সামনে সারনকোটের দিকে যাব আমরা। তো সন্ধ্যা লেগে যাচ্ছে, হয়তো আপনাদেরকে ওইরকমভাবে আর দেখাতে পারবো না। আমরা কিন্তু বেশ খানিক সময় আগেই পোখারা সিটিতে ঢুকে গেছি। আর সোজা যে রাস্তাটা চলে গেছে এটা কিন্তু লেক সাইডে, কিন্তু আমরা যেহেতু সারনকোট যাব, আমরা রাইটের দিকে টার্ন নিলাম। আমরা এখন সারনকোটে হোটেলের দিকে যাচ্ছি। হ্যাঁ, একদম ঠান্ডা ওয়েদার। আর এখানে কিন্তু কোনো গাড়ি ঘোড়া নেই সামনে, দেখতেই পাচ্ছেন। ইয়াস, এখন বাজে হচ্ছে 7:30। আমরা হোটেলে পৌঁছেছি, এখন বাজে 7:40। আর এই হচ্ছে আমাদের রুম, হোটেল প্রিস্টিন হিমালয়। আমরা এখানে উঠছি। রুমের মধ্যে একটা ডাবল বেড আছে, সেমি ডাবল। এখানে বসে চা কফি খাওয়ার জন্য একটা ছোট্ট টেবিল আর 2টা চেয়ার আছে। এই পাশে হচ্ছে জিনিসপত্র রাখার জন্য কোনো কাভার টাভার কিছু নেই, কিন্তু জাস্ট একটা জিনিস রাখার জন্য, মানে ইয়েটিয়ে রাখার জন্য, লাগেজটাকে রাখার জন্য একটা জায়গা রয়েছে। আর এই পাশে হচ্ছে অ্যাটাচ বাথরুম সেটআপমেন্ট
যথেষ্ট ভালো। মিরর, এখানে হচ্ছে বেসিন আর হাইকমোড, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এটা। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে একটা জিনিস আপনাদেরকে দেখাই, আসুন। এই রুমের সাথে অ্যাটাচ বেলকনি নাই, বাট রুমের বাইরে দিয়ে কমন বেলকনি আছে, যেটা দিয়ে আপনি এই যে এই সাইড দিয়ে কালকে যদি ওয়েদার ভালো থাকে তাহলে কিন্তু আমরা পুরো হিমালয় রেঞ্জের সবগুলা পিক দেখতে পাবো, অন্নপূর্ণা, ফিস্টেল, তারপরে ধলাগিরি সবগুলা। তবে এখন ওয়েদার একটু ডাল। আর এই পাশটা দিয়ে পোখারা সিটির দুর্দান্ত একটা ভিউ, রাতের বেলা তো অসাধারণ লাগতেছে। দেখুন লাইটগুলা কি সুন্দর জ্বলতেছে। আমাদের রাত্রের ডিনার রেডি, যদিও এখন 8:30 বাজে, কিন্তু আমাদের ডিনার তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হচ্ছে, কারণ এখানে গেস্ট কম, যার কারণে হচ্ছে তাড়াতাড়ি করে খাবার দিচ্ছে। আমরা শুধু জাস্ট এগ কারি, রাইস আর পাঁপড় আর এই যে শাক, আর এই সেটটারই দাম হচ্ছে অলমোস্ট 500 নেপালি রুপি, ঠিক আছে? হ্যাঁ, তো এই হচ্ছে আমরা 3টা সেম খাবার নিছি, কারণ ওনাদের বেশি অপশান দিতে পারবে না। তো এই হচ্ছে আজকের আমাদের রাত্রের ডিনার। আর হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী পর্বে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো পোখারার সুন্দর সুন্দর কিছু জায়গা। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।